সকালে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে অনুরাধা দেবীর বড় বৌমা সুজাতা রান্নাঘরে যায়। ছোট বৌমা অসীমা সেখানে নিজের জন্য খাবার বাড়ছিল। তাকে দেখে সুজাতা বলে, অসীমা, সকালের খাবার দাবার তো আমি বানিয়ে নিয়েছি, এবার তুমি দুপুরেরটা তৈরি করে নাও। সবাই কি খাবে সে অনুযায়ী রান্না করে রাখো, কেমন? এটা কি ধরনের কথা হলো দিদি? আমি রাতের বেলা রান্না করি, সন্ধ্যাবেলা সবার জন্য চা কফি করি, সবকিছু তো আমিই করি, তারপরে দুপুরে রান্না বান্নাটাও আমি করব। তুমি কি আমাকে মানুষ ভাবছো নাকি কোনো যন্ত্র? আরে রাতের খাবার কি তোমাকে কেউ জোর করে করতে বলেছে? সেদিন মায়ের সামনে নিজে থেকেই বলেছিলে যে তুমি রাতের খাবার রান্না করবে, এখন আবার অত বাহানা দিচ্ছ কেন? আমি মোটেও বাহানা দিচ্ছি না দিদি, তুমি একবার ভেবে দেখো তো, তুমি শুধু একবারের খাবার তৈরি করো, বাদ বাকি সময়ের খাবারগুলো তো আমাকেই তৈরি করতে হচ্ছে। তুমি যদি সকালের আর দুপুরেরটা করে নাও, তাহলে আমি সন্ধ্যের আর রাত্রেরটা করে নেব, ব্যাস ঝামেলা শেষ। ও বাবা, এতটাই সোজা? সকালে টিফিন করতে কত পরিশ্রম করতে হয় তুমি জানো? সবাই হয় রুটি পরোটা নালে লুচি খায়, তার উপরে 2 রকমের সবজি রান্না হয়, ডিম সেদ্ধ হয়, সঙ্গে চা কফি এটা সেটা তো রয়েইছে। আর সন্ধ্যাবেলা কি করতে হয় তোমায়? বিস্কুট চিপস কেক এসব তো কেনাই থাকে, শুধু একটু চা করতে হয়। তুমি আমার টিফিনের সঙ্গে ওই কয়েক কাপ চায়ের তুলনা করছো? তার উপরে সারাদিন এত থালা বাসন মেজে মেজে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, সেদিকে তোমার নজর আছে? দিদি, থালা বাসন কিন্তু তুমি একা মাজো না, দুপুরের থালা বাসন সন্ধ্যার থালা বাসন আমাকেই মাজতে হয়। আর তুমি কি ভাবছো সকালে সবার টিফিন করে দিলেই তোমার কাজ শেষ? বাদ বাকি সব তো আমিই করি। বাহ, এটা তো তোমার বেশ ভালোই হিসেব হচ্ছে। এভাবেই বাড়ির 2 বউ একে অপরের সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া করছিল। কেউ কারোর কথা শুনতে রাজি নয়, সবাই নিজের নিজেরটাই শোনাতে ব্যস্ত। এর মাঝে শাশুড়ি এসে বলে, আরে বাবা, তোমরা দুজনে কি শুরু করেছো বলো তো? প্রত্যেক দিন এই রান্না রান্না নিয়ে তোমাদের ঝামেলা না করলে হয় না নাকি? আমি তো কয়েকদিন আগে তোমাদেরকে রান্নার দায়িত্ব ভাগ করে দিলাম, তার উপর আবার কেন এইসব ঝামেলা? মা, আপনি সকালের আর রাতের খাবারের ভাগটা করে দিয়েছেন, এবার বলুন সন্ধ্যাবেলা চা কে করবে? প্রত্যেক দিন আমাকে সবাইকে চা করে দিতে হয় কেন? একদিন দিদি চা করতে পারে না? আমার কি একার দায়িত্ব সবাইকে চা দেব, তারপরে রাতের ডিনারের ব্যবস্থা করব? একা হাতে আমি কত কি করব শুনি? ওই কয়েক কাপ চা করতে তোমার এত কষ্ট হয় বৌমা? ঠিক আছে, তোমাকে সন্ধ্যার চা করতে হবে না, আমি নিজেই করে নেব। ব্যাস, এবার শান্ত হও। শুধু সন্ধ্যার চা আপনি করে নিলে তো হবে না, দুপুরের খাবারটা কে করবে? দেখুন, রাতে সবার জন্য আমি ডিনার রান্না করেছি, তাহলে দুপুরেরটাও কি আমি করব? বৌদি শুধু সকালের ব্রেকফাস্ট করে, এবার ভেবে দেখুন তো কাজটা কি সমানভাবে ভাগ করা হলো? দেখলেন তো মা, আপনার ছোট বৌমা কেমন ছোট ছোট কথাকে বড় করে দেখছে। ও রাতে ডিনার করাটা নাকি খুব চাপ, আমি সকালে সবার জন্য তাড়াহুড়ো করে এত কিছু রান্না করে টিফিন করি, সেগুলো কোনো কাজই নয়। ও সকালে ঘুম থেকে উঠতে পারে না, সেজন্যই আমাকে সকাল সকাল উঠতে হয় আর এসব কিছু করতে হয়। এত ঠান্ডাতেও আমি ভোরবেলা উঠে জল খেটে সবকিছু করি, তাও ওর শান্তি নেই। এ তো আচ্ছাই মুশকিলে পড়া গেল। তোমরা বাড়িতে একটু শান্ত হয়ে থাকতে পারো না নাকি? 2 যা মিলেমিশে কেমন কাজ করে নেবে, সবাই হাসি খুশিতে থাকবে তা নয়, সারাক্ষণ খালি কাজ নিয়ে অশান্তি আর অশান্তি। আমার না আর এসব ভালো লাগে না। এবার নিজেদের মধ্যে ঝামেলা মেটাতে পারলে মেটাও, আর না হলে যে যার বাপের বাড়ি যাও, আমি আর এসব সহ্য করতে পারছি না। কিন্তু মা, দুপুরের খাবারটা? আমায় ক্ষমা করো, দুজনে মিলে ভাগাভাগি করে রান্না বান্না করে নাও, আর জ্বালিও না তো। এই বলে অনুরাধা দেবী রাগ করে সেখান থেকে চলে আসেন। শেষে 2 বৌমা রাগে রাগে কাজ শুরু করে। অসীমা ফ্রিজ থেকে সবজি বার করে এবং সবজি কেটে তরকারি রান্না করে নেয়। সুজাতা ভাত বসিয়ে দেয় এবং মাছের ঝোল করে। এরপর যে যার মতো স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা অসীমার বান্ধবী দিয়া তাকে ফোন করে এবং বলে, কিরে অসীমা, তুই তো একেবারে ফোন টোন করে ছেড়েই দিয়েছিস, খুব ব্যস্ত বুঝি? আর বলিস না রে, সারা দিন রাত বাড়িতে কুরুক্ষেত্র লেগে রয়েছে। কাজ করে করে এত টায়ার্ড হয়ে যায়, যেটুকু সময় পায় বিছানাতে পড়লে কোথায় যে তলিয়ে যায় তার ঠিক নেই। কাউকে তো ঠিকঠাক ভাবে ফোন করাই হয় না। কালকেই তো আমার ছোট বোন ফোন করে আমাকে কত কি শোনালো। তুই বল, এত বড় ফ্যামিলিতে আমি কখনো কিছু করার সময় পাই? আহা, তোর কথা শুনে না খুব খারাপ লাগছে রে। আচ্ছা, আমরা সবাই মিলে বলছিলাম যে হালকা হালকা শীত পড়ছে, এই সময় একদিন কাছাকাছি কোথাও থেকে বেরিয়ে এলে হয় না? তুই কি বলিস? বেরিয়ে আসবো? কোথায়? দেখ, সময় কিন্তু ঠিকঠাক ভাবে ম্যানেজ করতে হবে, কারণ দুপুরের খাবার অর্ধেক আমাকেই রান্না করতে হয়। খাবার দাবার না রান্না করলে আবার ঝামেলা হবে। আচ্ছা দাঁড়া, আমি তোকে না একটা ভালো আইডিয়া দিচ্ছি। তুই আজ রাতে সবজি টবজি গুলোকে সব কেটে কুটে রাখবি। আজ রাতে যখন রান্না করবি তখন এক্সট্রা করে বাকি 2টো তরকারি রান্না করে রাখবি, তারপর সেগুলোকে ফ্রিজে ভালো করে রেখে দিবি। সকালবেলা ব্রেকফাস্টের পর ওগুলোকে গরম করে টেবিলের উপরে সাজিয়ে রেখে বেরিয়ে চলে আসবি, ব্যাস ঝামেলা শেষ। আরে বাহ, তুই তো দারুণ একটা আইডিয়া দিয়েছিস।
আমি আজ এরকমই করব। এবার বল, কালকে কোথায় যাবার প্ল্যান করছিস? তোরা সবাই কি পরবি রে? আমি কিন্তু শাড়ি পরতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি, শাড়ি বাদে যে কোনো ড্রেস। এভাবে অসীমা তার বান্ধবীর সঙ্গে বেড়াতে যাওয়ার প্ল্যান করে। রাতে খাবার তৈরি করার সময় সে দুটো সবজি কেটে ভালো করে সবজি রান্না করে ফেলে এবং সেগুলোকে দুটো পাত্রে রেখে ফ্রিজে সুন্দর করে রেখে দেয়। এরপর নিশ্চিন্তে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলা সুজাতা ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখে সেখানে কোনো রকমের কাঁচা সবজি নেই। তারপর তার চোখ হঠাৎ ফ্রিজে রান্না করে রাখা সবজির তরকারির দিকে যায়। আরে, এখানে তো কালকে রাতে তরকারি রয়ে গেছে মনে হয়। এত তরকারি বেঁচে আছে, এগুলো নষ্ট করলে তো চলবে না। এক কাজ করি, এমনিতেই তো কাঁচা সবজি সব শেষ হয়ে গেছে, আজ এই সবজিগুলোকে গরম করে সবাইকে রুটির সঙ্গে ব্রেকফাস্টে দিয়ে দিই, আমার কাজটাও কমে থাকবে, আর এতগুলো সবজিও নষ্ট হবে না। এই ভেবে সুজাতা খুবই নিশ্চিন্ত হয়, তাকে আজ আর সবজি রান্না করতে হবে না। তাই তার হাতে অনেক সময়, সে নিজের ঘরে চলে যায় এবং ফেস প্যাক গুলে মুখে মেখে বসে থাকে। ঘন্টা খানেক পর সে রান্নাঘরে আসে এবং তরকারিগুলোকে ভালো করে গরম করে তারপরে সবাইকে ব্রেকফাস্টে সেই তরকারিগুলো খেতে দেয়। তরকারি খেয়ে স্বামী, দেওর এবং শ্বশুর মশাই খুব নাম করে। শাশুড়ি বলে, বড় বৌমা, তুমিও তো দেখছি ছোট বৌমার মতোই একই সাথে তরকারি রান্না করেছো। মনে হয় দু জায়ের মধ্যে বেশ ভালোই মিল হয়েছে। যাক, এভাবে মিলেমিশে থেকো, তাহলেই আমাদের পরিবারের শান্তিটুকু বজায় থাকবে। আরে, বড়দিও তো ফুলকপি আর পালং শাকের তরকারি রান্না করেছে, আমিও তো ফ্রিজে ফুলকপি পালং শাক রেখেছি। এখন যদি দুপুরেও ওই সবই দিই তাহলে সবাই কি বলবে কে জানে। কিন্তু আমি কি আগে থেকে জানতাম নাকি যে দিদিও ওই একই দুটো সবজি রান্না করবে? যাই হোক, এখন আমার কাছে অত সময় নেই বাবা, আর রান্না করাও যাবে না। কিছু বললে বলবো, আর কোনো সবজি ছিল না তাই এটাই করেছি। এইভাবেই অসীমা মনে মনে তার শাশুড়িকে কি বলবে সবকিছু ঠিক করে রাখে। সে এটা ভাবতেও পারে না যে তার তৈরি সবজি সবাই এখন খাচ্ছে। সবার ব্রেকফাস্ট হয়ে গেলে অসীমা রান্নাঘরে যায় এবং ফ্রিজ খুলে সবজি গরম করতে যাবে কি ঠিক এমন সময় অবাক হয়ে দেখে ফ্রিজ খালি। তখন সে তার বড় যাকে ডাকে, দিদি, দিদি, কোথায় গেলে তুমি? একবার শুনে যাও তো। আরে বাবা, কি হয়েছেটা কি? এত চিৎকার করছো কেন? কি হয়েছে বলো। দিদি, আমি ফ্রিজে সবজি রান্না করে রেখেছিলাম, তুমি কি দেখেছো? মানে কোথাও সরিয়ে রেখেছো নাকি? দুপুরে সবাইকে খেতে দেবো বলে খুঁজছি আর খুঁজে পাচ্ছি না। তোমার মাথা খারাপ নাকি? তুমি ওই সবজি এখন কি করবে শুনি? দুপুরে সবাইকে ওই বাসি সবজি খেতে দেবে? শোনো, রাতের খাবার দুপুর পর্যন্ত পৌঁছালে কতক্ষণ সময় হয় জানো? তোমার সবজির আমি ভালো ব্যবস্থা করেছি, কতগুলো খাবার নষ্ট হয়ে যাবে সেই ভেবেই তো আমি ওটাকে ব্রেকফাস্টে সবাইকে খাইয়ে দিয়েছি। এর মানে কি, আমার রান্নার সবজি তুমি ব্রেকফাস্টে সবাইকে খাইয়ে দিলে? তার মানে তুমি নিজে থেকে কিছুই রান্না করোনি, আমি রান্না করে রেখেছি আর তুমি সেগুলোকে দাদাগিরি করে খাইয়েছো, তাই তো? কেন, তুমি তো নিজেও খেয়েছো, বুঝতে পারোনি? আর তুমি যে এভাবে সবাইকে বাসি খাবার খাওয়াচ্ছো সেটা সবাই জানতে পারলে কি হবে জানো? নিজের কাজ কমানোর জন্য পরিবারের মানুষের স্বাস্থ্যের চিন্তা করছো না, এটা কিন্তু খুব ভুল কাজ করছো। থাক দিদি, আমার ঠিক ভুল তোমাকে শোনাতে হবে না। নিজে অন্যের রান্না দিয়ে চালিয়ে দিচ্ছ আর এখন এসে আমাকে শেখাচ্ছ কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমার কাছ থেকে না আমাকে ঠিক ভুলে শিক্ষা নিতে হবে না, সব প্ল্যান নষ্ট করে দিল আর এখন বড় বড় জ্ঞান দিতে এসেছে। বিরক্ত হয়ে অসীমা আবার রান্না বসায়। এভাবে তাদের সেদিনের বেড়াতে যাবার প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। এরপর আবার দুই বউয়ের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। অনুরাধা দেবীকে বাধ্য হয়ে দুপুরের খাবারের রান্নার ব্যবস্থা করতে হয়। দুই বৌমা দুবেলার খাবারের রান্নার দায়িত্ব নিয়ে আরাম করে বাকি সময় কাটাতো। এদিকে শাশুড়িকে তাদের হয়ে কাজ করতে হতো। কয়েকদিন পর ছেলেরা বাড়ির কাগজপত্র তৈরি করে, সম্পত্তি ভাগ হবে এবং কিছু সম্পত্তির কাগজপত্র নতুন করে বানাতে হবে। চায়ের টেবিলে বসে অনুরাধা দেবী তার ছেলেদেরকে বলেন, বাবা, তোরা সম্পত্তি ভাগ করছিস ঠিক কথা, কিন্তু ভাগটা যেন 3টে সমান ভাগে হয় সেদিকে লক্ষ্য রাখবি। শাশুড়ির এরকম কথা শুনে দুই বউ একটু অবাক হয়ে যায়। আর সুজাতা বলে, কেন মা, সম্পত্তির 3টে ভাগ হবে কেন? আপনার তো দুটো ছেলে, তাহলে তৃতীয় জনকে কাকে আপনি তৃতীয় ভাগটা দেবেন বলছেন? হ্যাঁ মা, আমরা তো দুজন যা, আপনি তৃতীয় ভাগটা কার নামে করতে বলছেন? দেখো বৌমা, আমি মানছি তোমরা দুজনে দু যা, তোমরা এই বাড়ির দুই বৌমা, কিন্তু কাজ করার সময় তো আমাকেও তোমাদের সঙ্গে সমানে তাল মিলিয়ে কাজ করতে হয়। রাতের রান্না একজন, তাহলে দুপুরের রান্নাটাও তো একজনকে করতে হয়। তোমরা দুজনে এই বাড়ির বউ, সেরকম আমিও এই বাড়ির বউ। কাজ যখন 3টে সমানে ভাগ হচ্ছে,
তাহলে সম্পত্তিও 3টে সমানে ভাগ হবে। আমি জানি আমার সম্পত্তির কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি ওই ভাগটাকে নিয়ে যাই হোক করব। নিজের ইচ্ছে মতো বিক্রি করে কেনাকাটা করব, ঘুরবো, বেড়াবো, বা কোনো অনাথ আশ্রমে দানও করে দিতে পারি। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। মা, আপনি এসব কি বলছেন? আমরা দুজন বাড়িতে থাকতে আপনি কেন শুধু শুধু দুপুরের খাবারের রান্না করবেন? আপনার কি আর সেরকম সামর্থ্য আছে? আপনার তো বয়স হচ্ছে, এবার তো আপনার একটু আরাম করা উচিত, বলুন। হ্যাঁ হ্যাঁ মা, আমরা দুজন যখন আছি আপনাকে রান্নাঘরে আসতে হবেই বা কেন? দেখুন, আমি সকালের ব্রেকফাস্ট করছি আর অসীমা রাতের ডিনারটা। দুপুরের লাঞ্চটা আমরা দুজনে মিলেমিশে করে নেব। আমাদের কোনো সমস্যা হবে না। আর বিকেলে চা একদিন ও করবে, একদিন আমি করব। এই তো সোজা হিসেব। সত্যি হিসেবটা খুবই সোজা। এতদিন পর হিসেবটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, সম্পত্তি 2টো ভাগেই ভাগ হবে। তবে হ্যাঁ, কাজ নিয়ে ঝামেলা হলে কিন্তু আমি আবার কাগজপত্র নিয়ে বসবো। ব্যাস, তারপর আর কি? শাশুড়ির এই হুমকি খুব ভালো মতোই কাজ করে। তারপর তার 2 বৌমা কখনোই খাবার তৈরি করা নিয়ে অশান্তি করতো না এবং দুজনে মিলেমিশে সমস্ত কাজকর্ম করে নিত। এভাবেই অনুরাধা দেবী নিজের বুদ্ধি খাটিয়ে সংসারে সুখ ও শান্তি ফিরিয়ে আনেন। এই যে রমেশ, তুই মলয় বাবুর কথা ঠিকঠাক শুনেছিলিস তো, নাকি শেষে শুনবো উনি দমদম এয়ারপোর্ট নয় দমদম স্টেশনের কথা বলেছিলেন? আরে না না, আমি ভালো করেই শুনেছি। আর দেখলি না, আসার সময় উনি এদিকেরই রাস্তার কথা বললেন। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু একটা কথা যেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি, ওনার বিদেশে কোন আত্মীয় আছে যে এরোপ্লেন চড়ে আসবে, যেখানে আমাদের গ্রামের সকলেই তো সাইকেল অথবা প্রয়োজনে ট্রেনে করেই যাতায়াত করেন। আরে ভাই, তুই একটু চুপ কর তো। গরুর গোবর ঘেটে ঘেটে তোর মাথায় গোবর ঠেসে গিয়েছে। শুনলি না, উনি বললেন যে আজ বিদেশ থেকে ওনার ইংরেজ মেয়ে আসছে। তা বিদেশ থেকে মানুষ কিসে চড়ে আসবে শুনি? তোর ওই ভাঙা সাইকেলে চড়ে আসবে নাকি? এটা ছিল মোহনপুর গ্রামের ঘটনা, যেখানে মোহন ও রমেশ নামের 2 বন্ধু গাড়ি চালিয়ে গল্প করতে করতে যাচ্ছিল। আসলে তারা তাদের গ্রামের উকিলবাবু মলয় পোদ্দারের কথাতেই এয়ারপোর্টে যাচ্ছিল। সেখানে তারা বিদেশ থেকে আসা মলয়বাবুর মেয়েকে পিক আপ করতেই যাচ্ছিল। কিন্তু মোহনের মাথায় প্রথম থেকেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তাই সে বলে, ভাই, তুই যদি রাগ না করিস তাহলে আরো একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, কর না কর, সেই তো এত ভাট বগলি, তা আর 2-1টা কথা বললে আমার কি বা আসে যায়। না মানে, ওই মলয় বাবু না হয় শহর থেকে আমাদের গ্রামে এসেছে, কিন্তু তবু ওর মেয়ে বিদেশে কিভাবে যায়? তাহলে শহরটাই কি বিদেশ নাকি? হয়তো ওনার মেয়ে শহর থেকেই আসছে, বুঝেছিস, আর আমাদেরকে গুল মারার জন্য বিদেশ থেকে আসছে বলছে। আরে পাগল, শহর কেন বিদেশ হতে যাবে? বিদেশ মানে আমাদের দেশের বাইরে, অন্য দেশ, বুঝেছিস? এবারে তুই একটু চুপ কর, এয়ারপোর্ট চলে এসেছে। মলয়বাবু আমাদেরকে এয়ারপোর্টের গেটের সামনে এই বোর্ডটা নিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছেন, বুঝেছিস? এই বলে রমেশ হাতে বোর্ড নিয়ে এয়ারপোর্টের গেটের সামনে দাঁড়িয়ে পড়ে। আসলে তারা ঠিকই বলছিল। মলয়বাবু বিদেশি না হলেও তার মেয়ে প্রিয়াঙ্কাকে আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করাচ্ছিলেন। প্রিয়াঙ্কা প্রথম থেকেই ইংলিশে খুব ভালো ছিল, তাই আমেরিকাতে যাওয়ার পর তার কথাবার্তার সুরতাল পুরোই বিদেশিদের মতো হয়ে গিয়েছিল। কয়েকদিন আগের ঘটনা, এমনই একদিন যখন মলয়বাবু প্রিয়াঙ্কাকে ফোন করেছিলেন, তখন, হ্যালো প্রিয়াঙ্কা বেবি, হাউ আর ইউ? আশা করছি তুমি ভালো আছো। তা লাঞ্চ করে নিয়েছো? Oh Dad, why you speak Bengali? You speak English very well. So speak to English, Dad. এই না রে মা, সেটা কিভাবে সম্ভব বল? আমি এই গ্রামে থাকি, হাজার পড়াশোনা জানলেও ইংরেজি চর্চার অভাবে প্রায় ভুলেই গিয়েছি। ও তো আমি তোকে খুশি করার জন্য একটু আধটু বলি। No Dad, অল্প অল্প বললে হবে না। আমার সঙ্গে কথা বলতে গেলে আমাদের ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজিতেই বলতে হবে, কারণ আমি এখানে থেকে দেখে বাংলা প্রায় ভুলেই গিয়েছি। আরে তা বললে আবার হয় নাকি? বাংলা আমাদের মাতৃভাষা, তা তুই বাংলা ভুলে গেলে কিভাবে চলবে? সেই তো 2 দিন পর তোকে এখানেই সংসার করতে হবে, তখন তো তোকে বাংলাতে কথা বলতেই হবে, তখন ইংরেজি বললে কিভাবে হবে বল? হোয়াট? আমি ওই গ্রামীণ চাষিদের সঙ্গে লাইফ স্পেন্ড করতে যাব? ইম্পসিবল। সেটা কখনোই সম্ভব নয় বাবা। আমি এখানে বিজনেস ম্যানেজমেন্ট করেছি, এখান থেকেই আমি বিজনেস করতে চাই। আর এখন তো আমার আমেরিকান গ্রিন কার্ডও হয়ে গিয়েছে।
এ তো মহা ঝামেলায় পড়লাম। মেয়েকে উচ্চ শিক্ষিত করতে বিদেশে পাঠালাম, কিন্তু এখন দেখছি মেয়ে পুরোই বিদেশি হয়ে গিয়েছে। এখন ওকে যে কিভাবে বোঝাই আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। ওহ ড্যাড, তুমি চুপ হয়ে গেলে কেন? তোমার যা ইচ্ছা তাই বলো, বাট আমায় ওখানে গিয়ে বিয়ে করার কথা কখনোই বলবে না। আচ্ছা রে মা, ঠিক আছে, তোকে এখানে বিয়ে করতে হবে না। তুই বিদেশি হয়ে গেছিস যখন ওখানেই থাকবি। কিন্তু এখন তো অন্তত আয়, সামনে মাসেই তোর জন্মদিন। আমি ভেবে রেখেছি তোর জন্মদিনে এখানে খুব বড় পার্টি দেব। ওকে, দ্যাটস গুড ড্যাড, তাহলে আমি নিশ্চয়ই যাব। ওকে বাই ড্যাড, আমি এখন রাখছি। এই বলে সেদিন প্রিয়াঙ্কা ফোন রেখে দেয়, আর সে তার বাবার কথা মতোই তার এক বিদেশি বান্ধবীকে নিয়ে আজ দেশে ফিরছিল। এরপর এয়ারপোর্টে এসে প্রিয়াঙ্কার বান্ধবী এলিনা বলে, ওয়াও, গ্রেট ফ্লেশ ইন্ডিয়াতে আসার স্বপ্ন আমার প্রথম থেকেই ছিল। আজ তোর সঙ্গে এসে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। স্বপ্ন মাই ফুট। এখানে এই গ্রাম চাষবাস এদের কেন ভালো লাগে কি জানি, অ্যাটলিস্ট আমার তো একটুও ভালো লাগে না। এখানে সকলেই অশিক্ষিত, আনকালচার। হে প্রিয়াঙ্কা, তুইও তোর দেশ সম্বন্ধে কিছু বল। আমি তো সেই থেকে বলেই যাচ্ছি। বেশি কিছু বলতে লাগবে না, ওখানে গেলেই সব বুঝে যাবি। ওই যে দেখ, সামনে আমার বাবার ড্রাইভার দাঁড়িয়ে আছে, চল তাড়াতাড়ি। এই বলে প্রিয়াঙ্কা ও এলিনা রমেশের গাড়িতে উঠে পড়ে। এরপর রমেশ তার গাড়ি চালানো শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ রমেশ গাড়ি চালাতে থাকে। অবশেষে সকলে চুপ আছে দেখে সে তার গাড়ির মিউজিক চালিয়ে দেয়। তখন, হে স্টুপিড, কি সব আজেবাজে গান চালিয়ে মানুষজনকে বিরক্ত করছো? চালাতে হলে কোনো হিপহপ গান চালাও। সে কি বলছো ম্যাডাম? এটা স্টুপিড গান নয়, এটা রবীন্দ্রসঙ্গীত, আর এটা আমাদের গ্রামের সকলেই শোনে। I don't tell it is a stupid song. I just want to say that you were stupid. So stop this song. ম্যাডাম, এত ইংলিশ বলবেন না। আমি যদি এত ইংলিশ বুঝতে পারতাম তাহলে আমি আপনাদের আমেরিকাতেই চলে যেতাম। এই রমেশ, তুই কিছু বল না, তুই তো সবই বুঝতে পারছিস। আরে না না, থাক, ওসব বাদ দে। ম্যাডাম আমাদের গ্রামের নতুন, আর ওনার হয়তো ভালো লাগেনি তাই এরকম বলছে। তা তুই বরং ওটা বন্ধই করে দে। এই যে উকিলবাবু, এবারে যদি আপনি আমাদেরকে আসার অনুমতি দিতেন তাহলে খুবই খুশি হতাম। আরে হ্যাঁ বাবা, আমি তো তোমাদের কথা ভুলেই গিয়েছিলাম। তা আজ তোমরা এসো, কিন্তু কাল প্রিয়াঙ্কার বার্থডে পার্টিতে অবশ্যই আসবে, ভুলে যাবে না কিন্তু। What is this, Dad? তুমি আমার বার্থডে পার্টিতে এসব আজেবাজে গ্রামীণ চাষিদেরকে ইনভাইট করছো? এরা আনকালচার, এদের কোনো শিক্ষা আছে নাকি? এরা চাষাবাদ ছাড়া আর কিছুই বোঝে না। এখন এরা যদি এসে কোনো গন্ডগোল পাকিয়ে দেয়। এতক্ষণ পর্যন্ত রমেশ চুপ করেই সব অপমান সহ্য করে যাচ্ছিল, কিন্তু চাষিদের নিয়ে কথা তোলায় রমেশ খুবই রেগে যায়। ও সে আর থাকতে না পেরে বলে, এক্সকিউজ মি ম্যাডাম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি অনেকক্ষণ ধরেই তোমার বাজে বকা সহ্য করেছি, কিন্তু চাষাবাদ নিয়ে আর একটাও যদি বাজে কথা বলো তাহলে আমি সহ্য করব না। তোমার যদি গ্রামে না থাকতে ভালো লাগে তাহলে এখানে থেকো না, কিন্তু গ্রাম ও চাষাবাদ নিয়ে কোনোই কথা বলবে না, বুঝেছো? আর ভুলে যেও না, তুমি যেই খাবার খাও সেটা চাষিরা চাষ করে বলেই খেতে পাও। আরে বাবা রমেশ, তুমি রাগ করছো কেন? এ সম্বন্ধেও কিছুই বোঝে না, আর তাই ভুল করেই হয়তো এগুলো বলে ফেলেছে। এখন ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না আঙ্কেল, সেটার প্রয়োজন নেই। শুধু যে ভুল করেছে সে বুঝতে পারলেই হবে। আর আপনি এটা মনে করবেন না যে আমি কাল আপনার নিমন্ত্রণে আসবো না। আপনি আমার গুরুজন, আপনি আমায় ইনভাইট করেছেন, আমি নিশ্চয়ই আসব। এই বলে রমেশ ও তার বন্ধু মোহন সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন মলাইবাবুর পার্টিতে আমন্ত্রিত ধনী ব্যবসায়ী অতিথিরা আসতে শুরু করে। রমেশ তার কথা অনুযায়ী সেদিন সেখানে যায়, কিন্তু সে লোকের সমাগম থেকে নিজেকে কিছুটা দূরত্বেই রাখে। এটা দূরে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা লক্ষ্য করে ও সে সেখানে গিয়ে বলে, এক্সকিউজ মি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো যে? পার্টি এনজয় করো। না ম্যাডাম, আসলে আমার এগুলো ভালো লাগে না। আমি নির্জনতা পছন্দ করি, আর আজ আঙ্কেলের মন রাখার জন্যই আমি এখানে এসেছিলাম। ওয়াও, আই এম ইমপ্রেসড। আর রমেশ, তুমি আমার কালকের কথা কিছু মনে করো না। আসলে আমারই ভুল ছিল। আমি ভেবেছিলাম হয়তো চাষিরা সকলেই অশিক্ষিত হয়, কিন্তু তুমি যে এত এডুকেটেড আমি খালি জানলাম। আসলে ম্যাডাম, মানুষের শিক্ষা মানুষের চরিত্র হওয়া উচিত। শিক্ষা যদি তার অহংকার হয় তাহলে সে আসলেই মূর্খ।
এভাবেই সেদিন রমেশ প্রিয়াঙ্কাকে আরও বিভিন্ন কথা বলতে থাকে, যেগুলো প্রিয়াঙ্কা মন দিয়ে শুনছিল। রমেশের কথা শুনে প্রিয়াঙ্কার তাকে খুবই ভালো লেগে যায়। এরপর প্রিয়াঙ্কা রমেশের সঙ্গেই ঘোরাফেরা করতে থাকে। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন প্রিয়াঙ্কা তার বাবা মলয়বাবুকে রমেশের সঙ্গে তার বিয়ের কথা জানায়। তখন আরে প্রিয়াঙ্কা, এ তো তুই অনেক ভালো কথা বলেছিস। রমেশ ছেলে হিসাবে খুবই ভালো, কিন্তু একটা সমস্যা আছে। আমি জানি বাবা যে রমেশ দারিদ্র, আর ওই দারিদ্রতা নিয়ে আমার কোনোই সমস্যা নেই। আরে না না, রমেশ দারিদ্র তোকে কে বললো? আসলে রমেশের বাবা হরিপাল বাবু এই গ্রামের জমিদার, আর আমাদের এই যে বাড়িটা দেখছিস এটা ওদেরই বাড়ি। আমরা তো এখানে ভাড়াতে থাকি। তাহলে বাবা আর কি সমস্যা আছে? রমেশ দারিদ্রও নয় আর অশিক্ষিতও নয়। এরপর মলয়বাবু রমেশের চাষি হওয়ার ব্যাপারে জানায়। এটা শুনে প্রিয়াঙ্কা কোনোই আপত্তি করে না। এদিকে রমেশেরও প্রিয়াঙ্কাকে পছন্দ থাকায় দুই পরিবারের সম্মতিতেই কয়েকদিনের মধ্যে তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর তারা দুজনে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।